ডিআই অফিসে যোগ্য চাকরিপ্রাপ্ত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ করার প্রতিবাদে শুক্রবার বিকেলে কালিয়াগঞ্জ সিপিআইএম এর উত্তর ও দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এদিন শহরের সুকান্ত মোড় থেকে বিক্ষোভ মিছিল রাজপথ ধরে শহর পরিক্রমা করে পুনরায় সুকান্ত মোড়ে এসে উপস্থিত হয়। উপস্থিত ছিলেন সিপিএম নেতা ভরতেন্দু চৌধুরী, সুজয় সাহা, প্রশান্ত ঘোষ, দিলীপ দাস, ঐশানী বাগচি সহ অন্যান্যরা। স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম কাণ্ডারি আশাকর্মীরা, তারপরেও তাদের চাকরি অস্থায়ী, নেই সমকাজের সমবেতন, এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। তাই কাজের স্থায়ীকরণের দাবিতে এবার সরব হলেন বালুরঘাট পুরসভার আশাকর্মীরা। বেতন বৃদ্ধি এবং নানা রকম সুবিধা পেতে বালুরঘাটে আন্দোলনে নামল আশাকর্মীরা। পশ্চিমবঙ্গ পুরো স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের পক্ষ থেকে এই আন্দোলন করা হয়। শুক্রবার বিকেলে এই নিয়ে বালুরঘাটে একটি মিছিল করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন মোট 6 দফা দাবিতে জেলা স্বাস্থ্য দপ্তরের দ্বারস্থ হন আন্দোলনকারীরা। পরে নিজেদের দাবিপত্র জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে পেশ করেন আশাকর্মীরা। এদিকে আশাকর্মীদের কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস চত্বরে বিশাল পুলিশ বাহিনী। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য সমস্ত আশাকর্মীকে স্থায়ীকরণ, 15,000 টাকা বেতন প্রদান করা সহ দাবিকে সামনে রেখে চলে বিক্ষোভ। আগামীতে এই দাবি পূরণ না হলে ফের আন্দোলন করবেন বলেই আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন। আজকে আমরা পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের পক্ষ থেকে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় সিওএমএইচ এর কাছে ডেপুটেশনের জন্য এসেছি। আমরা দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে আর কি একটু বাদেই আমরা সিওএমএইচ অফিসে ঢুকবো। এবার আমরা যেটা বলতে চাই, দেখুন, পৌর স্বাস্থ্যকর্মী যারা বহুদিন ধরে সুডার দ্বারা নিয়োজিত হয়েছিল, দেখুন আমরা আজকে 6 দফা দাবিতে এখানে এসেছি। আমাদের প্রথম দাবি হচ্ছে স্থায়ী কর্মীর স্বীকৃতি এবং মাসে আমরা বলেছি 15,000 টাকা দিতে হবে। এই যে যতদিন যাচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া হচ্ছে এবং অন্যান্য দামের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের যেভাবে মা ও শিশুকে আমাদের পরিষেবা দিতে হচ্ছে, তার সঙ্গে বিভিন্ন উইদাউট পারিশ্রমিকে প্রশাসনিক পরিষেবা দিতে হচ্ছে। আমাদের যে পারিশ্রমিকটা দেওয়া হচ্ছে সেটা একদমই নয়। আমরা ভাতা চাই না, আমরা বেতন চাই এবং অবিলম্বে সেইটা ফিক্সড বেতন করতে হবে। এক, দ্বিতীয়ত আমরা যেটা চাই যে কোনো ভাগে ভাগে বেতন আমরা চাই না। আমরা মাসে 1 তারিখে যেরকম অন্যান্য চাকরিজীবীরা তারা টাকা পেয়ে থাকেন, আমরাও আমাদের বেতনটা সেইভাবে চাই। আর একটা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের যারা বয়স হয়ে যাচ্ছে, তাদের হয়তো 65 বছর হচ্ছে না, তারা কাজ করতে পারছে না, তখন তারা কিন্তু যদি কাজ করতে না পারে, আমাদের দাবি আছে যে তাদেরকে সেই 5 লক্ষ টাকা কিন্তু তাদেরকে দিতে হবে এবং ভলান্টিয়ারি রিটায়ারমেন্টের সুযোগ দিতে হবে। এবং যদি কেউ কর্মরত অবস্থাতে কোনো রকম ভাবে কাজ করতে মৃত্যু হয়, তাহলে তার পরিবারকে কিন্তু এই 5 লক্ষ টাকাটা ফেরত দিতে হবে এবং পরিবার প্রতি একজনকে কাজের ব্যবস্থা করতে হবে। এবং আরও একটা বিষয় আমরা উল্লেখ করতে চাই, দেখুন, বিভিন্ন পপুলেশনে এদের প্রায় 2,500 ছাড়িয়ে যায়। মানুষ তো 24 ঘন্টা ধরে তো মানুষ কাজ করতে পারে না, তাহলে পরিষেবাটা যাতে ভালো করে দিতে পারে, তাই জন্য আমরা 1000 থেকে 1200-র মধ্যে পপুলেশনকে সীমাবদ্ধ রাখার কথা আবেদনের মধ্যে রেখেছি। এবং আমরা বলতে চাই যে আরবান আশা হিসেবেই তারা সম্মান পায় এবং সেই হিসেবেই তারা যেন নিয়োজিত থাকে। এই তাদের নির্দিষ্ট পদ থাকা উচিত এবং তারা বিভিন্ন বছর থেকে কাজ করতে করতে তারা কিন্তু অভিজ্ঞতা সমৃদ্ধ হচ্ছে, তাই তাদের পদোন্নতির ব্যবস্থাও কিন্তু করা উচিত স্বাস্থ্য দপ্তরকে। শুধু অ্যাওয়ার্ড নয়, আমরা কিন্তু সমস্ত জেলায় আজকে এই দাবিতে সিওএমএইচ এর কাছে যাচ্ছি। এখনই আমরা ঢুকবো। আপনার নাম? আমার নাম নমিতা মহন্ত। আমি পশ্চিমবঙ্গ আশা এই যে পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন কন্ট্রাকচুয়াল তার রাজ্য কোর কমিটির সদস্য। স্কুলের হোস্টেলে ভূতের আতঙ্ক, রাত হতেই ছমছম আওয়াজ হচ্ছে। ভয়ে হোস্টেল ছাড়তে শুরু করেছে হোস্টেলের আবাসিক ছাত্রীরা। গত প্রায় 1 সপ্তাহ ধরে এমনই অবস্থা বালুরঘাট ব্লকের কালিকাপুর হাই স্কুলের আদিবাসী ছাত্রী হোস্টেলের। বৃহস্পতিবার বিকেলে অভিভাবকদের উপস্থিতিতে হোস্টেল ছেড়ে বেরিয়ে আসে ছাত্রীরা। এমন অবস্থা দেখে স্কুল কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দক্ষিণ দিনাজপুর শাখার সঙ্গে যোগাযোগ করেন, পাশাপাশি অনগ্রসর শ্রেণীর দপ্তরেও খবর পাঠান।
ঘটনার কথা জানার পরই বিজ্ঞান মঞ্চের সদস্যরা ওই স্কুলে গিয়ে সচেতনতামূলক শিবিরের আয়োজন করেন। শিবিরের মাধ্যমে ছাত্রীদের ভীতি দূর করার চেষ্টা করা হয়। তারপরেও হোস্টেল ছাড়ার হিড়িক ছাত্রীদের মধ্যে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসন। জানা গিয়েছে বালুরঘাট ব্লকের কালিকাপুর হাই স্কুলের সঙ্গেই আদিবাসী ছাত্র ছাত্রীদের পৃথক হোস্টেল রয়েছে। সব মিলিয়ে প্রায় 120 জন আবাসিক পড়ুয়া রয়েছে। তবে ভূতের আতঙ্ক তৈরি হয়েছে ছাত্রীদের হোস্টেলে। ওই হোস্টেলেই নাকি অশরীর আত্মারা ঘুরে বেড়াচ্ছে। স্কুল সূত্রের খবর, স্কুলের কয়েকজন ছাত্রী গত কয়েকদিন ধরেই অস্বাভাবিক আচরণ করছে। ছাত্রী এবং গ্রামবাসীদের ধারণা স্কুলে নাকি ভূত রয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কে হোস্টেলের কোনো ছাত্রী আর রাতে ঘুমোতে পারছে না। তাদের ক্রমাগত শরীর খারাপ হয়ে পড়ায় বাধ্য হয়ে বিদ্যালয়ের নানা সেমিনারের আয়োজন করা হয়। বিজ্ঞান মঞ্চ, অনগ্রসর জাতির কল্যাণ দপ্তরের প্রতিনিধিরা, বিদ্যালয়ের শিক্ষকেরা, পঞ্চায়েত সদস্য সহ বিভিন্ন মানুষেরা ওই বিদ্যালয়ে গিয়েও অভিভাবক ও পড়ুয়াদের সাথে কথা বলে ভীতি কাটানোর চেষ্টা করেন। এরপরেও ভূতের আতঙ্কে ওই হোস্টেলে কেউই আর থাকতে চাইছেন না। কি কারণের জন্য? আমাদেরকে ভয় লাগছে, রাতের বেলা মানে সুস্থ হচ্ছে মেয়েরা, তার জন্য আমরা চলে যেতে চাচ্ছি। এই কিসের ভয় লাগছে? মানে ভূতের ছমছম শব্দ হচ্ছে রাতের বেলা, মেয়েরা ঘুমাতে পারছে না। কতদিন ধরে এরকম অবস্থা? একটা গতকাল রাত্রে কি হয়েছিল? গতকাল রাত্রে তখন একটা মেয়ে অসুস্থ হলো, তো সবাইকে বললো যে কেউ বার হচ্ছে না, মানে কিছু হলো, মানে সবাই ভয় করছে। তো একটা রুম আমরাকে ঢুকালো, তো মানে আমরা প্রার্থনা করলাম। ওই মেয়েটার কাছে একটা মানে কে যেন ঢুকলো, মানে আর ওখানে এখানে দেখতে পাচ্ছে। আর ওই মানে আমরা তো খ্রিস্টানের আশীর্বাদ জল ওটা দিয়ে খাওয়ালে মানে খুবই খারাপ লাগছে। আর তোমার বাবা মা এসছে? হ্যাঁ, আমার মা। তোমার কি বাড়ি চলে যাবে তাহলে? কি নাম তোমার? রিয়া হেমব্রম। রিয়া হেমব্রম। আপনি কোথায় এসেছেন? এখানে কোথায় এসেছেন? কোন স্কুলে? কেন এসেছেন স্কুলে? কেন কান্নাকাটি করছেন কেন? আচ্ছা, ভূতের ভয়ের জন্য আপনারা মেয়েকে নিয়ে যাচ্ছেন? না, নিয়ে যাবো না। সবাই যদি থাকলে যেগুলো থাকবে, আর যদি থাকতে না চায় বাচ্চাগুলো নিয়ে যাবো। এই বেডিং পত্র বাধা দেখতে পাচ্ছি সব বাইরে করে রেখে সবাই। আচ্ছা, সবাই চলে যাচ্ছে? যায়নি এখন। আপনার নাম দিদি? সুমি হেমব্রম। কি স্কুল হোস্টেল ইনচার্জ রাতে কি ঘটনা ঘটছে রাতে? কি আপনি কি সত্যি এসে আওয়াজ পাইছেন? আপনি তো রাতে থাকেন। মানে বাইরে আওয়াজ পাওয়া যায়, কিন্তু ওরকম আমি তো কিছু দেখতে পাই। আওয়াজ পাচ্ছেন, আপনিও শুনতে পাচ্ছেন? হঠাৎ বাইরে রাস্তার আওয়াজ কিন্তু ওগুলো তো আর রাস্তাঘাট তো ভয় লাগছে, সেটা তো হয় না। ওরা ভয় পাচ্ছে, কিন্তু ভয় পেলে তো সেটা ভয় দেখালে হবে না। ওরা যেমন বলছে যে বাড়ি থেকে ছমছম ছমছম পাইলে আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি তো বলি ওদেরকে, ওটা ভয় করা দরকার নেই, অন্য কিছু তো হতে পারে। ওরা অতিরিক্ত ভয় করে ফেলেছে। তার মানে ওদেরকে ভুল ধারণা ওদের। আর যে ভয়টা ওদের মনে আসছে, এখন ভয়টা না কাটলে ওরা সাহস করতে পারবে না। কাল রাতে কি ঘটনা ঘটছে? কালকে রাত্রে তো সবাই একটা মেয়ে অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে, তারপর পরে দেখছি আরো 2-3 জন এরকম হয়ে গেছে, 2-3 জন এরকম অসুস্থ হয়ে গেছে। তারপর আমরা প্রার্থনা করতে করতে দেখছি আরো 2-3 জন এরকম হচ্ছে। ওরকম করতে করতেই মানে 12টা 1টা 2 হয়ে গেছে। তারপর পরে আবার সুস্থ হয়ে গেছে। কি নাম আপনার? শ্যামলী তপনসুরেন। শ্যামলিকা তপনসুরেন। তপনসুরেন। ভূতে আতঙ্কের জন্য নাকি হোস্টেলে যে মেয়েরা আছে তা বেরিয়ে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, কি ব্যাপার? ব্যাপারটা 1 মাসখানেক আগে সমস্যাটা শুরু হয়েছিল। তো মাসখানেক আগে ওই স্কুল ছুটির পর কিছু মেয়ে ওরা ভূত সেজে ভূত খেলছিল। খেলতে খেলতে হঠাৎ করে একটা মেয়ে ওরা আক্রান্ত হয়ে যায়। ওকে তারপর সেন্সলেস হয়ে যায়, কোনো সেন্স থাকে না। ও মানে হাত পা খিচানি মানে ছটফটানিতে আমরা 5-7 জন মিলে তাকে আটকানো যাচ্ছিল। এই অবস্থাতে আমরা কোনো বুদ্ধি না পেয়ে গার্জেনকে আমরা ইনফর্ম করি এবং গাড়ি জোগাড় করে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে আমরা ভর্তি করি। হসপিটাল ভর্তি করার পর স্যালাইন দিয়েছে, ডাক্তারবাবুরা যেটা চিকিৎসা করলেন এবং বলে যে নার্ভের প্রবলেম আছে। ট্রিটমেন্ট করার পর রাত্রিবেলায় ও ঠিক হয়ে যায়, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যায়। তারপর রাত্রিবেলা ওকে ছেড়ে গার্জেনরা তাকে নিয়ে এই কয়দিন থেকে বলে একটা থেকে এটা মানে ছমছম আওয়াজ পাইলে আওয়াজ এগুলো যে বলছে,
না সেটা আমি কালকে খবর পেয়েছি, আমাকে ওরা বলে এটা হয়তো এদের মধ্যে ছিল। কালকে আমাকে বলেছে, বলার সঙ্গে সঙ্গে বিজ্ঞান মঞ্চের সঙ্গে আমি কথা বলেছি, বিজ্ঞান মঞ্চের সঙ্গে কথা বলে আজকে এনেছিলাম, ওনারা সব বুঝিয়েছে, সমস্ত বিষয়গুলো তাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমি আমাদের স্টাফদের আজকে ছুটির দিন, আজকে মহাবীর জয়ন্তী, তৎসত্ত্বেও আমি এমার্জেন্সি মিটিং ডেকে দিয়েছি। আমার কমিটির লোকরা এসছে, আমার এলাকার মেম্বার এসছে, এসে সবাইকে নিয়ে একটা আলাপ আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আপাতত আমরা যেটা ব্যবস্থা করছি সেটা হচ্ছে থানাতে একটা ইনফর্ম করা, আর বিজ্ঞান মঞ্চ বা বিজ্ঞান মনস্কতার ব্যাপারটা নিয়ে একটু ওদের একটু ওয়াকিবহাল করা, সেটা আমরা করলাম। এবার ছাত্র গার্জেন অভিভাবক নিয়ে আপনারা মিটিং করলেন, সেই মিটিংয়ে কি মনে হলো, তারা কি এখানে থাকবে না বেরিয়ে যাবে? না, তার সঙ্গে আমার বিসিডব্লিউর একজন অফিসার এসেছিলেন, উনি আদিবাসী সম্প্রদায়ভুক্ত। নিকাশি নালা তৈরির জন্য মাটি খুঁড়ে রাস্তায় রাখায় পথ চলায় দায়, যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে হাইড্রেনে উল্টে গেল একটি টোটো। ঘটনায় গুরুতর আহত টোটো চালক সহ এক যাত্রী। শুক্রবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর শহরের পুরানপাড়া এলাকায়। এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত রাস্তা পরিষ্কারের দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, গঙ্গারামপুর বিডিও অফিস থেকে পুরানপাড়া যাবার রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে দরগা, সাহাপাড়া, কালদিঘি সহ বিভিন্ন এলাকার মানুষজন যাতায়াত করে থাকেন। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পর গত কয়েকদিন আগে রাস্তাটি সংস্কারের কাজ করে পৌরসভা। নতুন রাস্তা তৈরির কয়েকদিনের মাথায় ফের শুরু হয় নিকাশি নালা তৈরির কাজ। আর নিকাশি নালা তৈরির জন্য মাটি খুঁড়ে রাখা হয়েছে নতুন রাস্তায়, যার কারণে বন্ধ যান চলাচল। অভিযোগ, নিকাশি নালা তৈরির কাজ করলেও সেখানে ঝুলানো নেই কোনো নোটিশ বোর্ড, যার কারণে সেই রাস্তায় ঢুকে যাচ্ছে টোটো, মোটর বাইক, আর এর ফলেই ঘটছে পথ দুর্ঘটনা। তেমনি শুক্রবার একটি টোটো ঢুকে পড়ে সেই রাস্তায় এবং যার ফলে ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে যায় হাইড্রেনে, যার কারণে গুরুতর আহত হয় টোটো চালক সহ এক যাত্রী। বিষয়টি স্থানীয়দের চোখে আসতেই তড়িঘড়ি আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষজন। স্থানীয়রা দ্রুত রাস্তার মাটি সরিয়ে ফেলার দাবিও তুলেছেন। কোথায় যাচ্ছিল এবং কি? আমি এখান থেকে আমার মালের একটা অর্ডার ছিল, সামনে একটা দোকানে ঠান্ডার মালের অর্ডার ছিল, ঠান্ডার মালে যাচ্ছিলাম। অর্ডার সেই রাস্তার কাছে আমি অনেকটা চলে যাচ্ছি, এই জায়গাটাতে ব্যালেন্স আমাদের মাটিটা অনেকটা উঁচু, তো এই জায়গাটাতে উল্টে গেল। কিসের মাটি এগুলো রাস্তাতে? রাস্তার কাজ হচ্ছে, রাস্তায় যখন কাজ হচ্ছে তাহলে তো রাস্তার ওখানে ইসে করা সাইনবোর্ড বসানোর দরকার। এই রাস্তা যাওয়া যাবে না তখনই, আর এখন তো বোঝা যাচ্ছে না কতক্ষণে কিছু কিছু টোটো যাচ্ছে, ওই দিকেই যাচ্ছিলাম। তারপরে কি হলো? মানে টোটো নিয়ে উল্টে গেল? টোটো নিয়ে উল্টে গেলাম, ওর হাতে লেগেছে হাতটা। আচ্ছা, টোটোর এখন কি পরিস্থিতি? টোটো এখন কিভাবে উঠাবো ওঠাই এখন ভাবছি। টোটোর এখন কাজ মনে হয় কোথায় পড়ে আছে টোটো? টোটো একদম ডেনে, দেখো ডেনে পড়ে আছে। হ্যাঁ, একদম ডেনেই পড়ে আছে এখন। তোমার নাম? আমার নাম দীপ দাস। 7 দিন হচ্ছে রাস্তাটা নতুন করে রিপেয়ারিং হয়েছে, এর মধ্যে আপনার ড্রেনের কাজ শুরু হয়েছে। এবার ড্রেনের কাজ শুরু হওয়াতে রাস্তায় কোনো সাইনবোর্ড নেই। হ্যাঁ, ড্রেনের যত মাটি কেটে সম্পূর্ণ রাস্তা ভর্তি হয়েছে। এর মধ্যে একটা টোটো যাওয়ার সময় পাল্টে গেছে, তার মধ্যে 2জন প্যাসেঞ্জার ছিল এবং কিছু মাল ছিল, তা সহকারে পাল্টে খেয়ে গেছে। তা আমরা চাচ্ছি যে এখন ড্রেনের মাটিগুলো পরিষ্কার হোক, তারপরে ড্রেনের কাজটা শুরু হয়ে যায়। মানে বলছি যে মাটি থাকার জন্য কি মোটরসাইকেলে কি দুর্ঘটনা কবলে? হ্যাঁ, অবশ্যই, কারণ গোটা রাস্তা মাটিতে জাম হয়ে আছে না। মাটিটা পরিষ্কার করতে হবে আগে, তারপর ড্রেনের কাজটা শুরু আস্তে আস্তে। এই রাস্তা দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়? এই রাস্তাতে আপনার পুরানপাড়া যাওয়া যায়, এটাতে সাপাড়া হয়ে বড়বাজার যাওয়া যায়। এটা ব্লক পাড়া মেন রাস্তা, পুরানপাড়া মেন রাস্তা। টোটো উল্টে কোথায় পড়ে গিয়েছে? হাইড্রেনের মধ্যে, টোটো উল্টে হাইড্রেনের মধ্যে পড়ে গেছে। জখম হয়েছে? হ্যাঁ, একজন অসুস্থ, হাতে চির ধরেছে, ওর হাতে এবং বুকে লেগেছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম বান্টি শীল। শিলিগুড়িতে পুলিশ কর্মীর স্ত্রীর ব্যাগ ছিনতাই করে পালানোর অভিযোগ। ঘটনার তদন্তে নেমে 2 দুষ্কৃতীকে গ্রেফতার করল এনজিপি থানার পুলিশ। গত 9 এপ্রিল 3 বাত্তি ওভারব্রিজের কাছে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, আনিসুর রহমান নামে এক পুলিশ কর্মীর স্ত্রী শক্তিগড়ে মেয়ের বাড়িতে এসেছিলেন। রাতে টোটোয় ফুলবাড়ির চুনাভাটিতে নিজের বাড়িতে ফিরছিলেন মহিলা। সেই সময় টোটোর পিছু নেয় বাইকে থাকা 3 দুষ্কৃতী। টোটোটি 3 বাত্তি ওভারব্রিজের কাছে আসতেই দুষ্কৃতীরা মহিলার কাছে থাকা ব্যাগটিকে টান দিয়ে নিয়ে যায়। এদিকে মহিলা রাস্তায় পড়ে যান। ঘটনার তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার এমডি সৌরভ ও অনু সূত্রধর নামে 2 জনকে গ্রেফতার করে। ধৃতরা শক্তিগড় এলাকার বাসিন্দা। ঘটনায় জড়িত আরও একজনের খোঁজ করছে পুলিশ। স্ত্রীকে চরিত্রহীন অপবাদ দিয়ে অর্ধনগ্ন করে মারধর করার অভিযোগ উঠল স্বামী সহ এলাকার একদল প্রভাবশালীর বিরুদ্ধে। এখানেই শেষ নয়, নগ্ন করে মোবাইলে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় তাকে। স্ত্রীর চুল কেটে মাথা ন্যাড়া করে দেওয়ারও চেষ্টা করা হয়। সেখান থেকে পালানোর চেষ্টা করলে এলাকার প্রভাবশালীরা প্রতিবেশী এক যুবকের সঙ্গে জনসমক্ষে বিয়ে দিয়ে দেয় তার। এই ঘটনায় রায়গঞ্জ থানায় এলাকার প্রভাবশালী সহ 4 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা বধূ সবিতা সরকার দাস। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক
চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার মধুপুর সংলগ্ন দেও গ্রামে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, করণদিঘি থানার বিলাসপুর এলাকার বাসিন্দা সেই মহিলা সবিতা দাসের সঙ্গে রায়গঞ্জ থানার দেও গ্রামের বাসিন্দা খোকন সরকারের 14 বছর আগে বিয়ে হয়। তাদের দুটি মেয়ে রয়েছে, একটির বয়স 10, অপরটির বয়স 4 বছর। সম্প্রতি স্বামীর সন্দেহ হয় ওই দুই মেয়ে তার নয়। যে যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছে তার স্ত্রী। এরপরেই এলাকার প্রভাবশালী অতুল বর্মনের নির্দেশে ওই বধূর ওপর নির্মম অত্যাচার করা হয়। অকথ্য অত্যাচার করার পর প্রতিবেশী যুবকের সঙ্গে বিয়ে দিয়ে দেয় তার স্বামী। এরপরেই এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ থানার দ্বারস্থ হয় নির্যাতিতা বধূ। অভিযুক্ত অতুল বর্মন সহ 4 জনকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন রায়গঞ্জ থানার আইসি বিশ্বেশ্বর সরকার। এই প্রসঙ্গে নির্যাতিতা বধূর বক্তব্য, আমার 10 বছরের এবং 4 বছরের কন্যা সন্তান রয়েছে। আমার স্বামীকে ভুল বুঝিয়ে এলাকার প্রভাবশালী অতুল বর্মন সহ 4 জন মিলে আমাকে বেধড়ক মারধর করে, অর্ধনগ্ন করে দেয়, মন্দিরে নিয়ে গিয়ে প্রতিবেশী যুবকের সঙ্গে জোরপূর্বক বিয়েও দিয়ে দেয়। আমি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে অভিযুক্ত স্বামী পেশায় গ্যারেজ মিস্ত্রি খোকন সরকারের কথায় ওই দুটি বাচ্চা তার নয়। সম্প্রতি একাধিক চিকিৎসককে দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পেরেছি আমি বাবা হওয়ার উপযুক্ত নই। তার কথায় এরপর ওই দুই নাবালক কন্যার ডিএনএ টেস্ট করা হয়, যা আমার সঙ্গে মিল নেই। চলতি মাসের 5 তারিখে আমার স্ত্রীকে তথ্য প্রমাণ সহ বিষয়টি জিজ্ঞাসা করা হলে সে স্বীকার করে। দীর্ঘ 12 বছর যাবৎ আমার সঙ্গে মিথ্যে অভিনয় করে সে। এদিকে প্রতিবেশী যুবকের সঙ্গেও সম্পর্ক ছিল। কর্মসূত্রে আমি করণদিঘিতে থাকি। বাড়িতে না থাকার সুবাদে ওই যুবকের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক তৈরি হয়। হাতে নাতে ধরে ফেলার পর আমার স্ত্রীর উপর নির্যাতন করে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে যুবকের সঙ্গে আমার স্ত্রীর সিঁদুর পরিয়ে বিয়ে দিয়ে দিই। আমার পক্ষে ওই চরিত্রহীন স্ত্রীর সঙ্গে সংসার করা সম্ভব নয়। এই প্রসঙ্গে নির্যাতিতা স্ত্রী সবিতা সরকার দাস বলেন, বিয়ের 2 বছর পেরিয়ে গেলেও আমার সন্তান না হওয়ায় স্বামীর বাড়ি থেকে বিতাড়িত করে দেওয়ার পরিকল্পনা করে। একাধিক চিকিৎসককে দেখানোর পর জানতে পারি আমার কোনো সমস্যা নেই, যা সমস্যা রয়েছে স্বামীর। তারপরেই প্রতিবেশী দেওরের সঙ্গে সম্পর্ক করে 2টি সন্তান প্রসব করানো হয়। এই নিয়ে কোনো কথা ওঠেনি। সম্প্রতি স্বামীর সন্দেহ হয় একাধিক পরীক্ষা নিরীক্ষা করে সমস্ত বিষয় জানার পর আমার উপর পাশবিক নির্যাতন চালিয়ে প্রতিবেশী যুবকের সঙ্গে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেয়। এরপর রায়গঞ্জ থানার দ্বারস্থ হই। রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিক বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। সবিতা দাস সরকার, ওই যে স্বামীর সঙ্গে আমি আর কি থাকবো না, ওই কারণে ডিভোর্স চাচ্ছি। আর আমার বাবা বাড়ি আবদার এই সোনার চেন দিয়েছে, ওই সোনার চেনটা নিতে চাচ্ছি। বিয়ের সময় 70,000 টাকা ক্যাশ দিয়েছিল, একটা সোনার চেন আর ঘরের সেটগুলো দিয়েছিল। ওটাই তো বলছি, ওই কারণে আমি থানাতে ডাকতেছি। মিল চালের মধ্যে আমাকে যেন যেগুলো আমার বাবা বাড়ির জিনিসগুলো আছে ওগুলো আমাকে দেয়। ওরা বলছে বাবুর সঙ্গে যেন কথা বললো, নাকি সন্ধ্যাবেলা দেখা করতে চাইছে। মাতব্বরে আছে অতুল বর্মন। অতুল এই তো নেতা তার ব্যাপারেই বেশি করে খাটাখাটি করে যত কিছু করতেছে। অতুল বর্মনের নাকটা বেশি গলাচ্ছে। আমি চাচ্ছি এখন ডিভোর্স। বাবা বাড়ি যেগুলো আমাকে দিয়েছিল ওগুলো আমি আপস চাচ্ছি। মারধর করতো প্লাস আমার সঙ্গে সংসার করতো না। আমার স্বামীর বাচ্চা কাচ্চা হয় নাই, ওই কারণে আমি দ্বিতীয় ছেলের সঙ্গে প্রেম করে বাচ্চা 2টা হয়েছে, 2টা মেয়ে হয়েছে। এক বড় মেয়ে 10 বছর বয়স, ছোট মেয়ের বয়স 2 বছর। দ্বিতীয় স্বামী আমার সঙ্গে এখন সংসার করে না, মানে ডিভোর্স হয় নাই। আপাতত এখন ছাড়াছাড়ি আছি। এখন যে ছেলের সঙ্গে আসছি অতুল বর্মন বের করে দিয়েছে বাড়ি থেকে মারধর করে, জবরদস্ত ছেলের সঙ্গে বিয়ে করাইছে, সিঁদুর ঘষাইছে। ওই কারণে ছেলেকে নিয়ে ছেলের বাড়ির লোক বলছিল আমরা এখন পাবো না, তোরা কোথায় যাবি, দুজনে চলে যা। তখন ছেলে আমাকে নিয়ে ভাড়া বাড়িতে মধুপুরে আছি আমি। এখন মেম্বার না, ও সে 5-10 বছর আগেই ছিল। নিবারণ দাস টিএমসি মেম্বারের সঙ্গে যোগাযোগ হচ্ছে। বক্তব্য ও বলছে ওদেরকে নিয়ে আসবে এখানে মিল চালের মধ্যে। আসতেছে না, কালে তো আমাকে ঘুরালো, ছেলের বাড়ি আসলো না। অতুলে কিন্তু নাকটা গলাচ্ছে, আবার আজকেও আমাকে ঘুরালো। বাচ্চা নিয়ে আমি 2 দিন ধরে এই যাতায়াত করে যাচ্ছি। আর জবরদস্ত আমাকে ছেলের সঙ্গে বিয়ে করায়, সিঁদুর লাগাই দিয়ে বাড়ি ঘরে তালা চাবি মেরে, ও লকআপের চাবি নিয়ে সোনার চেনটা অতুল নিয়েছে, অতুলের হাতে আছে। প্লাস ঘর বাড়ি তালা মেরে তালা চাবিগুলো অতুলের কাছেই আছে, দিয়ে আমাদেরকে বের করেছে বাড়ির থেকে। এখন অতুল ওদেরকে নিয়ে নাক গলাচ্ছে, ওদেরকে নিয়ে আসতেছে না এখানে মিল চালে নিয়ে আসতেছে না। এখন কি করা যায় আপনার? কলকাতার কসবায় শিক্ষকদের ওপর পুলিশের আক্রমণের অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে পুলিশের সাথে ধস্তাধস্তি। চটি ও চুরি নিয়ে বিক্ষোভ এবিভিপির।
দেশের সর্বোচ্চ আদালতের রায়ে সম্প্রতি রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন। এই পরিস্থিতিতে চারিদিকে হাহাকার অবস্থা। আর এরই মধ্যে কসবায় চাকরির দাবিতে আন্দোলনে গিয়ে লাথি খেতে হয়েছে শিক্ষকদের। পুলিশ তাদের ওপর আক্রমণ করেছে বলেই অভিযোগ। এই অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে আজ রায়গঞ্জের ডিআই অফিস অভিযানে নামে বিজেপির ছাত্র সংগঠন। এবিভিপির কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য শুভব্রত অধিকারীর নেতৃত্বে এদিন ডিআই অফিসের সামনে চলে চরম বিক্ষোভ। পুলিশের সাথে শুরু হয় ধস্তাধস্তি। শুভব্রত বাবু রায়গঞ্জ থানার আইসির সামনেই হাতে হাওয়াই চটি এবং সবুজ চুড়ি নিয়ে সুর চড়ান। পুলিশের গায়ে ফুল ছিটিয়ে অভিনব প্রতিবাদে সামিল হন তারা। শুভব্রত অধিকারী, কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য এবিভিপি। আপনারা এখানে এলেন, কি ঘটনা ঘটল? 26,000 শিক্ষক তাদের চাকরি বাতিলের প্রতিবাদে এবং এই ঘটনায় সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীকে দায়ী করে আজকে এবিভিপি ডিআই অফিস অভিযান। উত্তর দিনাজপুর জেলার ডিআই অফিসে এবিভিপির শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের বল প্রয়োগ, পুলিশ এবিভিপি কার্যকর্তাদের আক্রমণ করছে, আমাদেরকে বাধা দান করছে এবং গায়ের জোর প্রদর্শন করছে। এই গায়ের জোর পেশি প্রদর্শন কতদিন থাকে আমরাও দেখব। পৃথিবীটা কিন্তু গোল। আজকে তুমি ভাবছো তোমার পেশির জোর দেখাচ্ছ, কালকে আমাদেরকেই স্যালিউট করতে হবে, এরকম দিনও আসবে। সেটা যেন মাথায় থাকে, কড়ায় গন্ডায় হিসাব হবে। আমাদের একটাই দাবি, এই 26,000 চাকরি বাতিলের দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজকে যারা বিএ পাস এমএ পাস করছে, যারা পড়াশোনা করছে, তাদের আগামী দিনে ভবিষ্যৎ কি, তাদেরকে চোখের জলে মুখ্যমন্ত্রী ভাসিয়ে দিচ্ছেন। এই পরিস্থিতির একটাই কারণ, একটাই সমাধান, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণও মুখ্যমন্ত্রী, সমাধান মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে ডিআই অফিস অভিযান। যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন তাহলে এই সমস্যার সমাধান সম্ভব। ঢুকতে পারলেন ভেতরে? দেখুন না কি হয়। খেলা ভাঙার খেলা তো আমরা খেলবো, আমরা তো বলেছি, আপনারা তো দেখছেন। গত 14 বছর ধরে এই পরিস্থিতির সামনে অভ্যস্ত হয়ে গেছি, আর এই পরিস্থিতিকে চ্যালেঞ্জ করে আমরা লড়াই করছি। গণতান্ত্রিক আন্দোলন। আজকে শিক্ষকরা মার খাচ্ছে, আমাদের ছাত্র হয়ে এই দৃশ্য দেখতে হচ্ছে, এই দৃশ্য বেদনার। কসবায় শিক্ষকরা যারা 8 পাস ফর সিভিক ভলেন্টিয়ার, তারা আজকে এমএ পিএইচডি করা শিক্ষকের উপর লাঠি চালাচ্ছে, আর আমরা ছাত্র হয়ে দেখছি এই নিদারুণ কষ্ট, এই বেদনা। এটা আমরা রাখবো কোথায়, যাবো কোথায় বলুন? বাঙালি হিসেবে এই যারা পুলিশ আছেন তাদের কি লজ্জা করছে না? আচ্ছা, শিক্ষকদের উপর লাঠি চালাচ্ছেন। মতভেদ থাকতে পারে, মতান্তর থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, শিক্ষকদের উপর লাঠি চালানো এই সমাজের লজ্জা, এই বাঙালি জাতির লজ্জা। হাতে চুরি কেন আপনার? হাতে চুরি তৃণমূলের দলদাসত্বের প্রতীক, পুলিশকে উপহার দিতে। হাতে চুরি না, একটু পর হাওয়াই চুরির পূজা হবে, সেটাও দেখতে পাবেন। একাদশ শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ করে অন্যত্র লুকিয়ে রেখে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত তরুণকে মালদা থেকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করল হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিশাল চক্রবর্তী, বয়স 19 বছর, বাড়ি মালদা জেলার গাজল থানার কাটোয়া গ্রামে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 137-এর 2 ও 140-এর 3 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 2 তারিখে 17 বছরের ওই নাবালিকাকে রাস্তা থেকে অপহরণ করে পেশায় লরি চালক বিশাল চক্রবর্তী অন্যত্র নিয়ে যায়। সেই ঘটনায় হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের হলে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তরুণকে এদিন সকালে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। পাশাপাশি ওই নাবালিকাকে দেবীনগরের সিএনসিপি হোমে রাখার ব্যবস্থা করে পুলিশ। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, নাবালিকাকে অপহরণ করার অভিযোগে মালদা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। বিদ্যালয় চলাকালীন রান্নার গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড, ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল বিদ্যালয়ের পড়ুয়ারা। শুক্রবার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর শহরের 17 নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া প্রাথমিক বিদ্যালয়। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবারেও গঙ্গারামপুরের ফকিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে চলছিল পঠন পাঠন এবং ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের খাবার তৈরি হচ্ছিল রান্নাঘরে। হঠাৎ রান্নাঘরের গ্যাসে আগুন লেগে যায়। এমন ঘটনা দেখতে পেয়ে রাঁধুনিরা রান্নাঘর ছেড়ে চিৎকার করে বাইরে বেরিয়ে আসে। রাঁধুনিদের চিৎকারে আতঙ্কে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের ক্লাসরুম থেকে বের করে স্কুলের বাইরে নিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে দমকল ছুটে আসে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গ্যাস সিলিন্ডার লাগা আগুন নিয়ন্ত্রণ করে পরিস্থিতি স্বাভাবিক করেন। স্কুলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় ছাত্রছাত্রীরা ক্লাসরুমে গিয়ে পড়াশোনা আবার শুরু করেন। শুধু ঝোলটা নামবে, ডিমের ঝোল আর ভাত হচ্ছিল, ডিমের ঝোল ভাত পাপড় ভাজা। তো ইন দ্য মিন টাইম গ্যাসটা লাগিয়েছে, কিন্তু মনে হয় রেগুলেটরি কোনো সমস্যা ছিল। একদম আগুন এত ধরে গেছে, ওর রান্নার মাসিরা দৌড়ঝাঁপ করে যেতে যেতেই তো, আর যেহেতু ধরে গেছে ভয় পেয়ে গেছে, কিছু আর করার নাই। তখন তো ফায়ার ব্রিগেডে ফোন করা হলো, ওনারা এসে এটা কি নতুন গ্যাস লাগিয়েছিল আজকেই নতুন, মানে শেষ সময় রান্না মোটামুটি শেষের দিকে গ্যাসটা শেষ হলো। হ্যাঁ, নতুন লাগানো হয়ে গেছিল, লাগিয়ে দিয়েই ঝোলটা খুব
ঢুকছে তখন যে বাচ্চাদের রেডি করবে তখনই লেগে গেছে ওইটা। মানে বাচ্চা কাচ্চারা তো ভীষণ আতঙ্ক, আমরাও তো ভয় একদম অস্থির। দিদিমণিরা যারা বিশেষ করে ওই পাশটাতে ছিল তারা, যাই হোক সামলানো গেছে বিষয়টা প্রশাসনের এতে, সঙ্গে সঙ্গে ফোন টোন করে বিষয়টা এখন মোটামুটি আয়ত্তের মধ্যে। হ্যাঁ, বাইরে বের করা হলো। এখন দেখি কি করা যায়, মানে খাওয়াটা আর আজকে যাবে না, হয়তো শুকনো খাবার টাবার কিছু দিতে হবে। বর্তমানে পরিস্থিতি এখন ঠিক আছে মোটামুটি, আগুনটা আয়ত্তে নিভে গেছে। ওরা সিলিন্ডারগুলো ঠিক করে দিয়ে গেল ফায়ার থেকে এসে, এবং ইমিডিয়েট ওনারা যেটা বললেন যে আমাদের যাতে এই সমস্যাগুলো আমরা অ্যাভয়েড করতে পারি, একটু ট্রেনিং এর বিষয়গুলো, যেহেতু গ্যাসের বিষয়টা আমরা শুধু না, রান্নার মাসিটাসিরা সবাই মিলে এই বিষয়টা দেখাশোনা হয়, তাই সবার যদি একটু প্রশিক্ষণ এই বিষয়ে একটু থাকে। আমাদের আছে, আমাদেরটা কাজ করেনি, আমাদের মিউনিসিপ্যালিটি থেকে দেওয়া আছে, যেটা ফায়ার ব্রিগেডের যে মিনি যে একটা দেওয়া আছে আগুন নেভানোর যন্ত্রটা, সেটা কিন্তু রিসেন্টলি করেছে, কিন্তু সেটা ফায়ার এক্সটিংগুইশারটা কাজ করে। আমার নাম হাবিবা ইসলাম সরকার। আমরা 17 নম্বর ওয়ার্ড সুভাষপল্লীতে বসবাস করি। বাড়িতে ছিলাম, দেখছি চেঁচামেচি হচ্ছে, বেরিয়ে এলাম, এসে দেখছি যে স্কুলের ভেতরে রান্নাঘরে আগুন লেগে গেছে। গেলাম, গিয়ে দেখছি যে আগুন দাও দাও করে জ্বলছে, সিলিন্ডারে কিছু হয়নি, ওভেন থেকেই জ্বলছে। এই তো আতঙ্কিত, আগুন দেখে তো সবাই ভয় পাবে, আমরাও একটু আতঙ্কিত হলাম। আমার নাম সুমনা পাল। ফায়ার ব্রিগেডকে ফোন করা হলো, তারপরে এলো ফায়ার ব্রিগেড, এসে তারপরে আগুনটা নিভালো। ছেলেমেয়েরা সব স্কুল থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। এসে কতটা আতঙ্কে ছিলেন? আতঙ্ক তো হবে, একটু আগুন দেখে তো সবাই আতঙ্কিত হবে। পার্শ্ববর্তী যদি আমাদের আমরা এই আগুনটা ছড়িয়ে যায়, লেগে যায়, তো ভয়ের কারণ না। মালদার ডিএম অফিস ঘেরাও অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে মোথাবাড়ি এবং চাকরি দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। ডিএম অফিস ঢোকার মুখে বাধা পেয়ে সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ। দিলীপ ঘোষ বলেন, যেমন হাসিনার বাড়ি লুট হয়েছে, মমতার বাড়িও লুট হবে। 8000 লোক মমতার বাড়ি যাবে, তখন মমতা আর ভাইপো গঙ্গায় ঝাঁপ দেবে। হাত ঘুরে ঘুরে সমস্ত টাকা গিয়েছে কালীঘাটের বাড়িতে। পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় ছোট ছোট বাংলাদেশ পাকিস্তান তৈরি হয়েছে। এখন ধীরে ধীরে সিরিয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। মোথাবাড়ি জঙ্গিপুরে দেশ বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে, সংবিধান মানি না স্লোগান দেওয়া হচ্ছে, কিন্তু পুলিশকে আমরা কিছু করতে দেখলাম না। কিন্তু আজ পুলিশ এত সক্রিয় হয়েছে, বিশাল বিশাল ব্যারিকেড তৈরি করেছে, মনে হচ্ছে মালদায় যুদ্ধ বেঁধে গেছে। কিন্তু আমরা সংবিধান মানি, শান্তিপূর্ণ আন্দোলন করতে আমরা জানি। জমায়েত হয়েছে, যেটা মাননীয় এমপি বললেন, হিন্দুদেরকে জবাই করার কথা বলা হচ্ছে। কোথাও প্যালেস্টাইনের পতাকা দিয়ে ওখানে উৎপাত করা হচ্ছে, দেশ বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে। মোথাবাড়িতে, জঙ্গিপুরেতে সংবিধান মানি না, সুপ্রিম কোর্ট মানি না, এই স্লোগান দেওয়া হচ্ছে, কিন্তু পুলিশকে আমরা কিছু করতে দেখলাম। আজ পুলিশ এত সক্রিয় হয়েছে, বিশাল বিশাল ব্যারিকেড করেছে, মনে হচ্ছে যুদ্ধ বেঁধে গেছে। আমরা শান্তিপ্রিয়, গণতন্ত্রের প্রিয় মানুষ, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই দেশের সংবিধানের আধারে রাজনীতি করেন, তাই ভয় পাবেনি। সরকার ধীরে ধীরে দুর্নীতির পাকে ডুবে যাচ্ছে, অত্যাচার, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, আর তার ভয় বাড়ছে। এতদিন এখানকার মানুষ ভয় পেত, এখন সরকার ভয় পেতে আরম্ভ করেছে। তাই এরা কাকে নিজের শত্রু আর কাকে মিত্র মনে করেছে? এদের কাছে শত্রু হচ্ছেন ওই যোগ্য শিক্ষকরা যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে ভয় করছে। তারা খালি হাতে গেছেন, বম বন্দুক নিয়ে যাননি, আগুন জ্বালাতে যাননি, তাদের বক্তব্য রাখতে গেছিলেন, তাদের প্রতি অবিচার হয়েছে ডিআই অফিসে। আপনারা টিভির পর্দায় দেখেছেন পুলিশ তাদের সঙ্গে কি ব্যবহার করছে। একজন মাস্টারমশাইকে প্রকাশ্য রাজপথে লাথ মারছে, পেটে লাথ আর পিঠে লাঠি মারা হচ্ছে, পেটে লাথি, পিঠে লাথি মারা হচ্ছে প্রকাশ্যে। তার কলার ধরে দেখা যাবে ওই পুলিশের ছেলে মেয়েকে এরকম মাস্টারমশাই পড়ান, টিউশনও পড়ান, স্কুলেও পড়ান। আজ আমি জানি না এদের মাস্টারদের কাছে উনি পড়েছেন কিনা। আজ পশ্চিমবাংলায় শিক্ষা অবস্থা কোথায় পৌঁছেছে, টিচারদের প্রতি এই সরকারের যে ব্যবহার তারা দেখে বোঝা যায়। ধর্মতলায় প্রাইমারি টিচাররা একসময় অবস্থান করছিলেন, সরকার জমি দিচ্ছে না, এই জন্য দিচ্ছে না যে উপাস থেকে এসে এখানে উৎপাত করবে, ভয় দেখাবে, ভোটের সময় ভোট দেবে, রিগিং করবে, লুট করবে, তাদের জন্য খোলা ছুট দেওয়া হয়েছে।
তাই বন্ধুগণ, মোথাবাড়ি খালি একটা ছোট্ট ঘটনা নয়, তাই স্লোগান উঠেছে আমার বাড়ি তোমার বাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি। তো বন্ধুগণ, মোথাবাড়ির যে হিন্দুরা ওখানে লড়াই করে বেঁচে আছেন, তারা সংখ্যায় কম, সংখ্যালঘু, তাই তাদের উপরে ওখানকার সংখ্যাগুরুর অত্যাচার করছে। এরকম